টিভেন ব্যালেন্স। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভীষণ একটি কমন একটি সিচুয়েশন, বিশেষভাবে আমাদের বাঙালি কমিউনিটিতে বিশেষভাবে কমন। তো আমরা আসলে প্রি ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। তো প্রি ডায়াবেটিস টার্মটি কিন্তু আমি কথা বলে দেখেছি আমাদের বাঙালি কমিউনিটিতে এখনো অনেকের ভিতরেই খুব বেশি পরিচিত বা প্রচলিত একটি শব্দ নয়। আমরা অনেকেই মনে করি যে পর্যন্ত আমাকে কোনো ওষুধ খেতে হচ্ছে না বা কোনো ওষুধের সাহায্য নিতে হচ্ছে না সে পর্যন্ত আমি আসলে সুস্থই আছি। এই ধারণাটি আসলে ঠিক নয় এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে প্রিভেন্টিভ লাইফস্টাইল ফলো করা। এই বিষয়ে আসলে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার আমাদের সাথে আজকে টিভেন ওয়েলনেস এর আলোচনায় এবং আপনি আমাদের দর্শকদের সাথে যদি একটু ছোট করে পরিচিত হন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা টিভিএন দর্শকদের, শুভেচ্ছা টিভিএন কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, পেনসিলভেনিয়া গাইসিঙ্গার কমনওয়েলথ স্কুল অফ মেডিসিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজ করতেছি প্রায় 15 বছর যাবত। আর আমি নিউ ইয়র্কে ইদানিং প্র্যাকটিস শুরু করছি সপ্তাহে 2 দিন করে। এই আমার মোটামুটি পরিচয়। আর ইনশাআল্লাহ এই চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। প্রি ডায়াবেটিস সম্বন্ধে ডক্টর হাফসা ইমাম যেসব প্রশ্ন জানতে যাচ্ছেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো আপনাদের যাতে উপকার আসে বেশি ইনফরমেশন গুলো। ধন্যবাদ ডক্টর হোসেন আপনাকে, আপনি ব্যস্ততার ভিতরে আমাদের জন্য সময় করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তো আসলে আজকে আমরা আলোচনা করব প্রি ডায়াবেটিস নিয়ে। তো প্রি ডায়াবেটিস এই টার্মটার সাথে আমি দেখেছি কথা বলে যে আমাদের বাঙালি কমিউনিটির অনেক মানুষই আসলে এখনো পরিচিত নয় এবং এটা সম্পর্কে জানবার কি গুরুত্ব এবং লাইফস্টাইল এখানে আসলে কত বড় ভূমিকা পালন করতে পারে। আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য এই জিনিসগুলোকে আসলে সকলের কাছে একটু উপস্থাপন করা এবং এর গুরুত্বটা যেন আমরা সকলে বুঝতে পারি সেই বিষয়ে একটু আমরা চেষ্টা করব আলোচনা করবার জন্য। তো শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রি ডায়াবেটিস এই টার্মটি বলতে আমরা আসলে কি বুঝি? আসলে হচ্ছে প্রি ডায়াবেটিস যাদের এখনো ডায়াবেটিস ফুললি হয়নি, বাট তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এইসব ক্ষেত্রে মাল্টিপল ফ্যাক্টর কাজ করে কাদের মানে প্রি ডায়াবেটিস এর জন্য কারা ক্যান্ডিডেট কাদের প্রি ডায়াবেটিস হতে পারে। সে ফর যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, যাদের ওবেসিটি আছে, যাদের ওজন খুব বেশি শরীরের, যাদের গ্যাস্টেশনাল ডায়াবেটিস ছিল, যে প্রেগনেন্সির সময় আমাদের 2টা বা 3টা প্রেগনেন্সির সময়, প্রত্যেকটা প্রেগনেন্সির সময় মায়ের যদি ডায়াবেটিস থেকে থাকে, সেটা ডায়েট কন্ট্রোল হোক অথবা মেডিকেশন ইউজ করতে যদি হয় সে সময় প্রেগনেন্সির সময়, স্টিল এটাকে আমরা গ্যাস্টেশনাল ডায়াবেটিস বলি, বা মায়ের প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিস যেটা হয় তাদের। আর অলসো যারা বেশ সেডেন্টারি লাইফস্টাইল লিভ করে, যে খুব একটা অ্যাক্টিভিটিস করে না, সারাদিন বসে শুয়ে কাটান, আর খাওয়া দাওয়া ওইভাবে মেনটেন করে না। আমি বলতেছি যেমন এনি ফর্ম অফ যদি ক্যালোরি রিচ ডায়েট, সেটা কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক, প্রোটিন হোক, যেটা আমরা জানি যে কোনো খাবার আমরা যাই খাই আলটিমেটলি কিন্তু শরীরের মধ্যে গ্লুকোজে কনভার্টেড হয়, সেটা ডিপোজিশনের পরে হোক, রাইড হইতে হোক। কিন্তু এই জন্য ক্যালোরিটা মেনটেন করা খুবই জরুরি যদি প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে ফুল ব্লোন ডায়াবেটিস কেউ যদি অ্যাভয়েড করতে চাচ্ছে। আর আমি যেটা বললাম যে ফ্যামিলি হিস্ট্রি, আর যদি প্রেগনেন্সির সময় ডায়াবেটিস থাকে, যদি বেশ সেডেন্টারি লাইফস্টাইল লিভ করে আর খাওয়া দাওয়া যে মেনটেন না করে, বিশেষ করে কার্বোহাইড্রেট রিচ ডায়েট যেগুলা, বিশেষ করে শর্করা জাতীয় খাবার যেটা বেশ কমন আমাদের বাঙালি কমিউনিটিতে, সেটা ভাত বলো মিষ্টি বলেন, এগুলো বেশ কমন। কিন্তু কার যদি প্রি ডায়াবেটিস হয়, প্রি ডায়াবেটিস হচ্ছে যখন আমরা ডাক্তারের কাছে চেক আপে যখন যাই, ইন জেনারেল যে ব্লাড টেস্ট করি, দেখা গেল যদি তার ফাস্টিং ব্লাড সুগার 100 থেকে 125 এর মধ্যে আছে, তখন আমরা বলবো দিস পেশেন্ট ইজ প্রি ডায়াবেটিক।
আবার ওই সিচুয়েশন বেস্ট অপশন হচ্ছে একটা হিমোগ্লোবিন A1C চেক করা। ওটা যদি বিলো 6.5 যদি থাকে, 6.5 এর নিচে যদি থাকে, তখন আমরা বলি প্রি ডায়াবেটিস। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার A1C 6.3, এটা কিন্তু 6.5 যদি খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি যে এফোর্টও দিতে হবে যে ডায়াবেটিস হবে না, মানে যদি লাইফস্টাইল ভালো মেইনটেইন না করা হয়, ইজিলি দেখা যায় যে 6 মান্থস, 1 ইয়ার ডাউন দ্য রোড ওই পেশেন্টের ফুল ব্লোন ডায়াবেটিস হচ্ছে। এই জন্য কারো যদি প্রি ডায়াবেটিস হয়, ইন দ্যাট কেস প্রিকশন হচ্ছে বেটার লাইফস্টাইল মেইনটেইন করতে পারে যাতে তারা। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন আপনাকে। আসলে প্রি ডায়াবেটিস আমরা যে টার্মটি এটা আমাদের এখানে আসলে হেলথ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আমরা খুব বেশি দিন হয়নি এটি সংযুক্ত হয়েছে। আমরা আসলে প্রিভেনশনের প্রতি যেহেতু বেশি কনসার্ন এখন, আমরা দেখতে পাচ্ছি যে প্রিভেনশন মেথড ফলো করে, লাইফস্টাইল মডিফিকেশন এবং আদার প্রিভেন্টিভ মেথড ফলো করে ডায়াবেটিসের মতো একটি ভয়াবহ সিচুয়েশনকে কিন্তু আসলে রুখে দেওয়া সম্ভব। এবং সেখান থেকে প্রিভেনশনের প্রতি জোর দেওয়ার জন্যই কিন্তু আসলে এই প্রি ডায়াবেটিস কনসেপ্ট নিয়ে আসা, যেন আগে থেকেই পেশেন্ট সতর্ক হয়ে পদক্ষেপ নিতে পারে এবং ডায়াবেটিসকে আমরা কঠিনভাবে রুখে দিতে পারি। তো প্রি ডায়াবেটিস আপনি বলছিলেন যে A1C যদি আমরা জানি যে 5.7 থেকে 6.4 সাধারণত, যেটা আগে আমরা ইগনোর করতাম, আমরা পেশেন্টকে সেরকম কোনো অ্যাডভাইস দিতাম না বা সেরকম কনসার্ন হওয়ার প্রয়োজন আছে বলে মনে করতাম না। এখন কিন্তু এই 5.7 থেকে 6.4 এর ভিতরে থাকলেই দেখা যাচ্ছে আমরা পেশেন্টকে লাইফস্টাইলের প্রতি জোর দিচ্ছি এবং যদি সে সেটা ফলো করে, আমরা জানি যে প্রি ডায়াবেটিস কিন্তু আসলে রিভার্স করা সম্ভব। তো এটা সম্পর্কে আপনি যদি আবার একটু বলেন যে রিভার্স করা সম্ভব বলতে আমরা কি বুঝছি, কারণ আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, আমরা বিশেষ করে আমি বারবার বলছি যে আমাদের বাঙালি কমিউনিটিতে যে এই যে প্রি ডায়াবেটিস এর গুরুত্ব, এটা রিভার্স করা সম্ভব, এই জিনিসগুলোর প্রতি আসলে কেন যেন আমরা ঠিক বুঝতে পারি না যে এটার গুরুত্বটা কি, আমার দায়িত্বটা কি, বা কেন আসলে আমার কনসার্ন হওয়া উচিত এবং কেন এটা আসলে গুরুত্বের সাথে আমাদের দেখা উচিত। এটার কারণ হচ্ছে মেইনলি যাদের প্রি ডায়াবেটিস আছে অলরেডি, তাদেরই কিন্তু সম্ভাবনা ডায়াবেটিস হওয়ার খুবই বেশি ইন কম্পারিজন টু যাদের প্রি ডায়াবেটিস নেই। ওইসব ক্ষেত্রে তাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত, যেমন কেউ যদি ওভারওয়েট থাকে, যেমন কেউ যদি সিম্পলি 5 to 7% বডি লুজ করতে পারে, ওইসব পেশেন্ট কিন্তু যে ভালো একটা রেসপন্স পায়। যে দেখা গেল আমার যে হিমোগ্লোবিন A1C আফটার 6 মান্থস, আফটার 1 ইয়ার হিমোগ্লোবিন A1C টা অনেক কমে গেছে, যদি সিম্পলি জাস্ট 5 to 7% বডি ওয়েট লস, যেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, অ্যাক্টিভিটি লেভেল। যে আমার মনে এই জিনিসটা আজকাল অনেকেই জানে যে ডেইলি এট লিস্ট হাফ অ্যান আওয়ার করে বা 30 মিনিটস করে যদি অ্যাক্টিভিটি করে সপ্তাহে 5 দিন, ওইসব অ্যাক্টিভিটি আমি বলতেছি যে ইভেন সিম্পল ফাস্ট ওয়াকিং, এমন যে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে এমন কেউ যদি না পারে সেটা আলাদা জিনিস, কিন্তু যে ফাস্ট ওয়াকিং যদি করে, ডেইলি 30 মিনিটস করে হাঁটাচলা করে, প্লাস তাদের যদি খাওয়া দাওয়াটা মেইনটেইন করে, খাবার দাবার অলওয়েজ যে অল্প পরিমাণে খাবার এবং যেগুলো বেশি ক্যালোরি রিচ না, বেশি কার্বোহাইড্রেট নাই, বেশি ফ্যাটি ফুড না, এগুলো যদি মেইনটেইন করে। আর কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের তো আরো বেশি সাবধান হওয়া উচিত ফ্রম দ্য ভেরি বিগিনিং। যে বাবা মা দুজনে ডায়াবেটিস আছে, তাদের উচিত যে না, আমি এট লিস্ট বছরে 2 বার আমি ডাক্তারের কাছে গিয়ে হিমোগ্লোবিন A1C চেক করাবো, আর আমি হেলথি লাইফস্টাইল মেইনটেইন করবো। হেলথি লাইফস্টাইল আমি যেটা আবার রিপিট করতেছি যে মানে ওয়েট কেউ যদি ওভারওয়েট হয়, যেমন আমরা যেটা জানি যে বডির BMI যেটাকে বলি, বডি মাস ইন্ডেক্স, একজন হাইট অনুসারে কতটুকু তাদের ওয়েট হওয়া উচিত। কারণ কেউ যদি ওভারওয়েট হয় বা ওবিস হয়, যেটা তাদের ক্ষেত্রে at least 5 to 7% weight loss is highly recommended, যদি ডায়াবেটিস প্রিভেনশন করতে চায়। আমরা ম্যাক্সিমাম টেন্ডেন্সি থাকে আমি একটা ঔষধ খাবো, সেটাও আমাকে প্রিভেন্ট করতে পারবে। হ্যাঁ, মেটফর্মিনের রিকমেন্ডেশন আছে যাদের যার যদি প্রি ডায়াবেটিস হয়, লোডেড মেটফর্মিন খাইলে তাদের কিছুটা অবশ্যই কাজে লাগে। কিন্তু ওষুধের আগে কিন্তু লাইফস্টাইল কামস অলওয়েজ ফার্স্ট। যে না, আমি আমার খাবার দাবারটা ভালো মতো মেইনটেইন করবো,
না আমি ডেইলি এক্সারসাইজ করব, আমার যদি ওভারওয়েট থেকে ওয়েট লস করব। এগুলো হচ্ছে মেইন জিনিস। আর যাদের গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আছে তাদের সেম জিনিস। ফ্যামিলি হিস্ট্রি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস যাদের আছে প্রেগন্যান্সির সময় যেটা ডায়াবেটিস থেকে থাকে, তো তাদের উচিত এইসব জিনিস মানে বেশি স্ট্রংলি মেইনটেইন করা। এগুলোই প্রিভেনশন এর ক্ষেত্রে মেইনলি। আর কেউ যদি না আমি ডাক্তার কাছে গেলাম না, আমি তো জানি আমার A1C আছে এখন 6.1 ভালোই তো আছে কিন্তু বাট মেইন সমস্যা হচ্ছে কি প্রি ডায়াবেটিস কিন্তু খুব একটা সিম্পটম আমি বলবো নাই বললেই চলে টোটালি। মানে ফুল ব্লোন ডায়াবেটিস এ যেমন পেশেন্ট জি, ওয়েট লস করে বা ঘন, ঘন প্রস্রাব হয় বা অনেক সময় বেশ টায়ার্ড লাগে। এক্সকিউজ মি। প্রি ডায়াবেটিস কিন্তু এই ধরনের কোনো সিম্পটমস আমি বলব নাই বললেই চলে টোটালি। এইজন্য লট অফ পিপল তারা যদি কোনো রুটিন চেকআপ এ না যায় বা মানে এট লিস্ট মানে সিম্পল আমি যেটা বললাম যাদের রিস্ক ফ্যাক্টর গুলো আছে, ফ্যামিলি হিস্ট্রি, গেস্টেশনাল ডায়াবেটিস, ওবেসিটি, তাদের উচিত এট লিস্ট বছরে ২ বার ডাক্তারের শরণাপন্ন হওয়া যাতে মানে তারা এই জিনিসটা চেকআপ করাতে পারে এবং যারা প্রিভেনশন এর মানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আদারওয়াইজ দেখা গেল আমাদের কাছে পেশেন্ট আসে ৫ বছর, ৭ বছর ডাক্তারের কাছে কোনদিন যায়নি। কিন্তু বলছে হ্যাঁ, আমার A1C তো ছিল আমার হ্যাঁ, 5.7 ছিল, 5.8 ছিল ৫ বছর আগে। কিন্তু পেশেন্ট আসলে দেখা ফুল ব্লোন ডায়াবেটিস হয়ে গেছে অলরেডি। কারণ এর মধ্যে কোনো ফলো আপ ছিল না, লাইফস্টাইল ওভাবে মেইনটেইন করেনি। এটা বেশ কমন। মানে আমি বলবো অহরহ হচ্ছে এই জিনিসটা। কিন্তু যেটা আমরা আসলে ইজিলি বুঝতে সম্ভব প্রিভেন্ট করা। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের কমিউনিটিতে আমি দেখেছি যে খুব কমন একটি আ ইস্যু বা একটি সিচুয়েশন। আমি যদি কাউকে বলি যে আপনার লাইফস্টাইল ফলো করছেন বা লাইফস্টাইল মেইনটেইন করছেন, আপনার তো যেহেতু বর্ডার লাইন ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস আ হয়ে গিয়েছে বা কিছু। তো বলে যে, "না আমার তো আসলে কোনো সমস্যা নেই।" আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা যে প্রি ডায়াবেটিস এ কিন্তু আসলে কোনো সিম্পটম থাকে না। এবং আমাদের বাঙালি কমিউনিটির মানুষের ভিতরে একদম খুবই কমন একটি ধারণা যে যেহেতু কোনো সিম্পটম নেই সুতরাং আমি রিস্ক ফ্রি। আমার কোনো ভয় নেই। কিন্তু আসলে ভয় পেতে হবে। কারণ ডায়াবেটিস একবার যদি হয়ে যায়, আমরা জানি যে এটা কিন্তু আসলে ডায়াবেটিস কোনো অসুখ নয়। কিন্তু এটি সমগ্র অসুখের উপসর্গ। ডায়াবেটিস আমাদের শরীরের সমস্ত সিস্টেমকে কিন্তু এফেক্ট করে এবং এটি অনেকটা ক্যান্সার বা বলা যায় ক্যান্সারের থেকেও খারাপ। কারণ ক্যান্সার অ্যাগ্রেসিভ এবং সেটা খুব অল্প সময়ের ভিতরে হয়তোবা মানুষকে গ্রাস করে ফেলতে পারে। কিন্তু ডায়াবেটিস কিন্তু গ্র্যাজুয়ালি একটা মানুষকে ধীরে ধীরে একদম অনেক কঠিনভাবে এফেক্ট করে ফেলতে পারে এবং এটা অনেক কমপ্লিকেটেড সাফারিংস। আসলে আমরা কেউই চাই না এ ধরনের সাফারিংস এক্সপেরিয়েন্স করতে। তো প্রি ডায়াবেটিস এ আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা সিম্পটমস থাকে না। একই সাথে আপনি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে ডায়াবেটিস এর ক্ষেত্রে পেশেন্ট অনেক বেশি দুর্বল ফিল করে। পেশেন্ট কমপ্লেইন করে যে আমি কোনো এনার্জি পাচ্ছি না। আমি খুব উইক ফিল করি। প্রি ডায়াবেটিস এর ক্ষেত্রে এই উইকনেস এর কমপ্লেইনটা কি কমনলি কি আমরা পেয়ে থাকি কিনা বা রেয়ারলি কি কারো ক্ষেত্রে হতে পারে কিনা এবং এই যে ডায়াবেটিস রিলেটেড উইকনেস এর যে কমপ্লেইন সেক্ষেত্রে আপনি পেশেন্টকে কি সাজেস্ট করতে চান? কারণ আমি এই কমপ্লেইনটা এত বেশি পাই সবার কাছ থেকে যে আমি ভীষণ দুর্বল বোধ করি, আমি একদম এনার্জি পাই না। আমি কোনো কাজের প্রতি সে কারণে আগের থেকে আমি আগ্রহ হারিয়ে ফেলছি। কারণ পেশেন্ট ইজ অলওয়েজ স্ট্রাগলিং উইথ এনার্জি। তো এই বিষয়ে একটু আপনার অ্যাডভাইসটা যদি বলেন। মানে আমি যেটা আগেই বলেছি যে প্রি ডায়াবেটিস এ খুব একটা ওভাবে সিম্পটমস থাকে না। কিন্তু তারপরেও কারো যদি ওভাবে সিম্পটম থাকে যে আমি বেশ দুর্বল ফিল করতেছি বা এনার্জি পাই না বা অনেক সময় কনসেন্ট্রেশন করতে ঝামেলা হয় বা যেমন আরো কিছু মানে এত নন স্পেসিফিক কিছু সিম্পটমস মানুষ নিয়ে প্রেজেন্ট করে যেগুলো আমার চিন্তা করা যায় না। যেমন আমি যেটা বললাম প্রি ডায়াবেটিস কিন্তু খুব একটা ওইভাবে সিম্পটমস পাবেন না আপনারা। বাট কারো যদি ওই ধরনের সিম্পটমস থাকে যে আমার বেশ দুর্বল লাগতেছে, আমার শরীর ভাল লাগতেছে না, কোনো ইন্টারেস্ট পাচ্ছি না কোনো কিছু করতে, তো অবশ্যই তাদের উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া যাতে এট লিস্ট সিম্পলি বিশেষ করে মানে ফিমেল এর ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য যে ও আমার হ্যাঁ ২ বাচ্চার সময় একটু প্রবলেম ছিল আমার। ও আমি আর ফার্দার ডাক্তারের কাছে যাইনি। বাচ্চারা বড় হয়ে গেছে বা কিছু ডাক্তারের কাছে ফার্দার চেকআপ না। কিন্তু বাট তো তাদের উচিত এটা চেক করা। এট দ্য সেম টাইম
আর ফার্দার টেস্টিং আছে, যেমন থাইরয়েড ফাংশনটা চেক করা উচিত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশ প্রযোজ্য। কারো যদি এভাবে থাকে যে আমি বেশ দুর্বল ফিল করতেছি, কারণ প্রেগন্যান্সির পরে মহিলাদের আবার হাইপোথাইরয়েডিজম বেশ কমন দেখা যায়, যে লো থাইরয়েড হরমোন লেভেল থাকে। তাদের উচিত ওগুলো গিয়েও চেক করা। আর এট দ্য সেম টাইম ম্যাক্সিমাম প্রি ডায়াবেটিস পেশেন্টের তারা যদি একটু স্ট্রংলি মানে তাদের লাইফস্টাইলটা বেটার করার ইমপ্রুভ করার চেষ্টা করে, যে না আমি ডেইলি উইল মেক সাম এফোর্ট, যেন আমি 30 মিনিটস করে হাঁটতে যাবো বাইরে। আমি আগে যেসব বিশেষ করে কার্বোহাইড্রেট রিচ ডায়েট যেগুলো আছে বা কিছু বেশি বেশি কমন আমাদের কমিউনিটিতে, যেমন ভাত একটা কমন, মিষ্টি একটা কমন জিনিস। এনি ফর্ম অফ সুগারি ড্রিঙ্কস, সেটা সোডা হোক, সেটা জুস হোক, অনেকে বলে কি যে জুস তো 100% ন্যাচারাল, কারণ কিছু মিক্স কিছু নেই এর মধ্যে। কিন্তু আমি বলব তাদের স্ট্রংলি এগুলো যাতে এভয়েড করে যাতে। কিন্তু কারো যদি কোনো কমপ্লেইন থাকে যে না আই এম নট ফিলিং রাইট, আমার ভাল লাগতেছে না, বাট আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যেন তাদের এট লিস্ট সিম্পল কিছু ব্লাড টেস্ট ইজিলি এগুলি রুল আউট করতে পারে, আমার প্রি ডায়াবেটিস আছে কিনা, বা আমি ফুল ব্লোন ডায়াবেটিস হয়েছে কিনা, আবার অন্যান্য কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা। এটা খুব বেশি ডিফিকাল্ট না আজকাল, যেটা আমি দেখেছি সিম্পলি আপনি একটা মেডিকেল অফিসে যখন পেশেন্ট যাচ্ছে, সেম ভিজিট তারা তাদের ব্লাড টেস্ট করতে পারতেছে, ডাক্তারের সাথে কথা বলতে পারতেছে, হয়তো উইদিন 2-3 ডেজ তাদের একটা রেসপন্স ইজিলি পেয়ে যাচ্ছে, নো আপনার ডায়াবেটিস আছে কি নাই, আপনি প্রি ডায়াবেটিক কিনা, বা ডায়াবেটিক বা নট প্রি ডায়াবেটিক নট এট অল, মানে এইসব অপশন তারা ইজিলি ফাইন্ড আউট করতে পারে উইদাউট স্ট্রাগলিং। তাছাড়া আজকে অত ডিফিকাল্ট না যে আগের মতো যে ও আমি ডাক্তার কাছে গেলাম, ডাক্তার রেজাল্ট পাইতে আবার another 2 উইকস, নো এভাবে এত সময় লাগে না। কারণ আমি বলবো মেইন জিনিস, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, রিগার্ডলেস যদি রিস্ক ফ্যাক্টর না থাকলেও, কারণ যদি রিস্ক ফ্যাক্টর নাও থাকে, ও যে আমার ফ্যামিলি হিস্ট্রি নেই, আমার জেস্টেশন ডায়াবেটিস ও প্রি ডায়াবেটিস হবে না, নো। কেউ যদি সিম্পলি ওভারওয়েট হয়, ভালো লাইফস্টাইল মেইনটেইন না করে, তারা ইজিলি প্রি ডায়াবেটিক হতে পারে। এই জন্য আমি যেটা বললাম যে তাদের সিম্পটমস ভেরি রেয়ারলি তারা কোনো সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি রিস্ক ফ্যাক্টর গুলো বলছিলেন এবং একই সাথে যে ডায়াগনস্টিক ল্যাবরেটরি টেস্ট সেগুলোর কথাও বলছিলেন। তো আমি দেখি যেটা আরেকটা কমন প্র্যাকটিস আমাদের বাংলাদেশের কমিউনিটিতে, যে পেশেন্ট হয়তোবা বছরে একবার ফিজিক্যাল চেক আপ করলো, যেটা এখানে আমরা জানি যে ইয়ারলি একটা হেলথ চেক আপ করা হয়, এবং দেখা গেল যে তার হয়তো প্রি ডায়াবেটিস এসেছিল, কিন্তু তারপরে হয়তো আপনি যেটা একটু আগে বললেন যে 5 বছর ভিতরে সে কোনো চেক আপই করেনি। তো যার প্রি ডায়াবেটিস হলো, তার ক্ষেত্রে কি আবার নেক্সট ইয়ার ফিজিক্যাল করার জন্য সে ওয়েট করবে, নাকি ইন বিটুইন তার ব্লাড সুগার চেক করতে হবে, সেটা কতদিন পরে করা উচিত? যাদের প্রি ডায়াবেটিস তাদের স্ট্রংলি রিকমেন্ড করে অ্যাট লিস্ট বছরে 2 বার যেন হিমোগ্লোবিন A1C টা চেক করে। কারণ এটা খুব বেশি সময় নেয় না আরকি, যদি ভালো লাইফস্টাইল মেইনটেইন না করে, যে প্রি ডায়াবেটিস থেকে ফুল ব্লোন ডায়াবেটিস, ইভেন আমি দেখেছি যে পেশেন্ট 3 মাস পরে আসছে একদম ফুল ব্লোন ডায়াবেটিস নিয়ে, হয়তো A1C ছিল 6.2, 6.3, 6 months down the road তো পেশেন্ট A1C এখন 9, দিস পসিবল। মানে কারণ দেখা গেল যে তারা ওইভাবে লাইফস্টাইল মেইনটেইন না করে। আমি স্ট্রংলি রিকমেন্ড, আমি যেটা করি এট লিস্ট বছরে যারা 2 বার তাদের হিমোগ্লোবিন A1C টা চেক করে, এবং তাদের আসলে আমার উচিত যে ডায়াবেটিসদের মতো লাইফস্টাইল মেইনটেইন করা, যদি তারা যদি ফুল ব্লোন ডায়াবেটিস যদি না সাফার করতে চায়। কারণ বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট আমরা যেটা অলওয়েজ আমরা বলি, ও ডায়াবেটিস একটা ABCs আছে। এ হচ্ছে A1C চেক করো। কারো যদি ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস থেকে আমরা বলি বছরে 2 বার এট লিস্ট। কিন্তু প্রি ডায়াবেটিস থেকে ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য মোর অর লেস। ওই সেম পেশেন্টের, কারণ তাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা, যেটা B ফর ব্লাড প্রেশার, C ফর কোলেস্টেরল, তাদের কোলেস্টেরল কন্ট্রোলে আছে কিনা। কারণ প্রি ডায়াবেটিস এর কাইন্ড অফ ডায়াবেটিক পেশেন্টের মধ্যে ট্রিট করা উচিত। এবং কারো যদি স্মোকিং এর হিস্ট্রি থাকে, তারা মাস্ট দে নিড টু স্টপ স্মোকিং টু। এই যে ABCC 4টা জিনিস মানে আমরা ম্যাক্সিমাম পেশেন্টে রিইনফোর্স করার চেষ্টা করি প্রত্যেকটা ভিজিটে, যেন না তারা এইসব জিনিস মেইনটেইন যাতে করে। কারণ যাদের ডায়াবেটিস আছে বা তাদের স্ট্রংলি রিকমেন্ড করে ব্লাড প্রেশার যেন ভালো মেইনটেইন হয়। যারা কোলেস্টেরল, ইভেন ডায়াবেটিস পেশেন্ট তো রিকমেন্ডেশন হচ্ছে তাদের কোলেস্টেরল যদি আন্ডার কন্ট্রোলেও থাকে, তারপর
তাদের উচিত লো ডোজে একটা স্ট্যাটিন খাওয়া বা ওই যে লিপিটোর বা ক্রেস্টোর যে ওষুধ আছে এগুলো স্ট্রংলি রিকমেন্ড যে যাতে শরীর যে আর্টারি গুলো যাতে প্লাক ফর্মেশন এগুলো যাতে না হয়। প্রি ডায়াবেটিস ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য মোর অর লেস, বাট আমি স্ট্রংলি রিকমেন্ড করি যাতে যাদের প্রি ডায়াবেটিস আছে যেন বছরে 2 বার যেন ডাক্তারের কাছে গিয়ে তাদের A1C টা চেক করেন যাতে ফলো আপ করার জন্য এটা। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা আসলে কিন্তু খুব কমন একটি ইস্যু নিয়ে আলোচনা করছি, কিন্তু এই কমন ইস্যুটি কমনলি নেগলেক্টেড আমাদের বাংলাদেশি কমিউনিটিতে। আমরা আরো অনেক বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে ফেরত আসছি। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, তারপরেই আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফেরত আসছি আপনাদের সাথে। আজকে আবারও চিলড্রেন ওয়েলনেস এর আলোচনার আমাদের বিষয় প্রি ডায়াবেটিস এর ইনফরমেশন গুলো আমরা জেনে নিচ্ছি। এর গুরুত্ব কি এবং আমাদের কি করণীয় সেই বিষয়ে আমরা চেষ্টা করছি আপনাদের সাথে ইনফরমেশন গুলো শেয়ার করবার জন্য। এই ইনফরমেশন গুলো যদি আমরা মেনে চলি, আশা করি প্রি ডায়াবেটিস থেকে আমরা নিজেদেরকে একটি হেলদি স্টেটে নিয়ে আসতে পারবো এবং রুখে দিতে পারবো ডায়াবেটিসকে। ডক্টর হুসেন, আপনি আলোচনা করছিলেন যে প্রি ডায়াবেটিস এর রিস্ক ফ্যাক্টর গুলো এবং ডায়াগনোসিস এর জন্য কত ফ্রিকোয়েন্টলি আসলে আমাদের চেক আপ করানো উচিত। আপনি যে রিস্ক ফ্যাক্টর গুলো বললেন, আমরা সেগুলো আরো বিস্তারিত আলোচনায় যাব। তবে তার আগে আপনার কাছে আমি জানতে চাইবো, আমরা জানি যে সিডিসি রিকগনাইজড কিছু প্রিভেন্টিভ প্রোগ্রাম এখন আমরা রান করছি এখানে, এবং সেটা কিন্তু আসলে প্রি ডায়াবেটিক পেশেন্টদের জন্য আরো বেশি অ্যাপ্লিকেবল ডায়াবেটিক পেশেন্টদের থেকে। কারণ অ্যাপ্লিকেবল বলতে আমি বোঝাচ্ছি যে বেশি উপকারী, কারণ প্রি ডায়াবেটিস কিন্তু রিভার্সেবল। প্রি ডায়াবেটিস থেকে লাইফস্টাইল ফলো করে এবং আদার জিনিসগুলো ফলো করে কিন্তু একজন পেশেন্ট একটি কমপ্লিটলি হেলদি স্টেটে আবার ফিরে আসতে পারেন। তো আপনার কাছে জানতে চাইবো যে সিডিসি রিকগনাইজ যে প্রিভেন্টিভ প্রোগ্রাম গুলো, এটা সম্পর্কে যদি আপনি একটু আমাদের সাথে আলোচনা করেন। আসলে যে সিডিসি রিকগনাইজ প্রোগ্রাম যেটা প্রি ডায়াবেটিস এর জন্য আছে, যেমন মানে মোস্ট কমনলি ইউজ যেটা হচ্ছে অলওয়েজ লাইফস্টাইল, যেমন এটা দ্যাটস দ্য ফার্স্ট থিং। লাইফস্টাইল যেটা দ্যাট ইনক্লুডস হচ্ছে যেমন পেশেন্টের যে রেগুলার যে এক্সারসাইজ করা যেটা, আবার যেমন তার কেউ যদি ওভারওয়েট বা ওবেসিটি থাকে তাদের ওয়েট লস করা। নাম্বার 3 হচ্ছে মানে ডেইলি যে ক্যালোরি ইনটেক যেটা করে সিগনিফিকেন্টলি তাদের ক্যালোরি ইনটেকটা রিডিউস করা। যেমন একটা নরমাল মানুষ যেভাবে মানে যে পরিমাণে খাওয়া-দাওয়া করছে অন রেগুলার বেসিস, তারা যদি ক্যালোরি ইনটেকটা কমায় দেয় তাদের কিন্তু বেশ হেল্প করে এইসবে মানে প্রি ডায়াবেটিস থেকে ফুল ব্লোন ডায়াবেটিস এ যাওয়া। আর স্টিল আমি যে আগে বলেছিলাম যে মেটফর্মিন ওষুধটা মানে ইউজ করে প্রি ডায়াবেটিস, তারা অনেকে শুরু করে মানে অনেক প্রেফার করে যে না আমি মেটফর্মিন লো ডোজে খাবো যাতে আমার ফুল ব্লোন ডায়াবেটিস না হয়। কিন্তু বাট অলওয়েজ রিকমেন্ডেশন হচ্ছে যে না, ওষুধের আগে যাতে তার লাইফস্টাইল যাতে মেইনটেইন করতে পারে দ্যাট আ বেটার অপশন। আর যে নতুন যে কিছু ওষুধ যে বের হয়েছে যেমন আমরা বলি GLP-1 অ্যাগনিস্ট বা Ozempic, সবাই এগুলোর নাম জানে আজকাল। Ozempic, Mounjaro বা এগুলো আরো কিছু রুল আছে ডায়াবেটিস প্রিভেনশন এর জন্য। বাট আল্টিমেটলি কিন্তু যেমন GLP-1 এইসব Ozempic এসব ওষুধ হেল্প করে ওয়েট লস করার জন্য। আপনার মানে অ্যাপেটাইট যাতে ক্ষুধা যাতে কমিয়ে দেয়। দ্যাটস দ্য ওয়ে এগুলো প্রিভেন্ট করে। সো এই যে ইন দ্যাট কেস আমরা প্রেফার করি যে না আপনি যে ঔষধ ছাড়া যদি নিজে ওয়েট লস করার চেষ্টা করেন, মানে যে হেলথি খাবারটা খাওয়ার চেষ্টা করেন ওষুধের হেল্প ছাড়া, মানে এইভাবেই সম্ভব এগুলো মানে প্রিভেন্ট করা। এই জন্য বেটার ওষুধের দিকে না গিয়ে অলওয়েজ হেলথি লাইফস্টাইল উইল বি দ্য বেটার অপশন। মানে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যাতে যাদের রিস্ক ফ্যাক্টর গুলো আছে তারা যাতে মানে হেলথি লাইফস্টাইল যাতে মেইনটেইন করার চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। আপনি বারবার করে বলছেন আসলে লাইফস্টাইল এবং একই সাথে রিস্ক ফ্যাক্টর গুলো বারবার বলছেন, কিন্তু খুব দুঃখজনক যে কেন যেন আসলে আমাদের কমিউনিটিতে এই লাইফস্টাইলের গুরুত্বটা আমরা বুঝি না, এবং এই পর্যন্ত ওষুধ খাওয়ার দরকার হচ্ছে না আমরা মনে করি যে আমি সুস্থ আছি, আমি ঠিক আছি। তো আপনি যে লাইফস্টাইলের কথা বারবার বলছেন সেটা সম্পর্কে আরো বিস্তারিত আমি একটু আলোচনা করবো আপনার সাথে। রিস্ক ফ্যাক্টর একটু আপনার সাথে আবার আমি ফেরত যাচ্ছি রিস্ক ফ্যাক্টর গুলোতে। আমরা জানি যে 45 বছর অথবা তার বেশি বয়স যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে একটি ডায়াবেটিসের ঝুঁকি থেকে যায়।
তো এটি একটি বিষয় এবং একই সাথে আপনি বলছিলেন ওভারওয়েট এর কথা। আপনি বলছিলেন যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। ওভারওয়েট আসলে বডি মাস ইন্ডেক্সে আমরা জানি যে একটি রেঞ্জ আছে এবং সেই রেঞ্জের ভিতরে আমরা পেশেন্টকে রিকমেন্ড করি বডি মাস ইন্ডেক্স থেকে মেনটেন করার, যেটা হচ্ছে যে একজন পেশেন্টের হাইট অনুযায়ী ওয়েট কতখানি হওয়া উচিত। তো আপনি যদি যে আমাদের যে হেলদি রেঞ্জ বডি মাস ইন্ডেক্সের এটা যদি একটু উল্লেখ করেন এবং একই সাথে আসলে লাইফস্টাইল মেনটেনে এক্সারসাইজের যে ভূমিকা প্রতিদিন আমরা বারবার করে বলছি যে প্রতিদিন শুধুমাত্র 30 মিনিট যদি কেউ হাঁটে সেটাই কিন্তু তাকে অনেক হেল্প করতে পারে। এই বিষয়ে যদি আপনি আরেকটু এমফাসাইজ করে আবার একটু আমাদের সাথে আলোচনা করেন। যেমন বডি মাস ইন্ডেক্স হচ্ছে যে আমাদের হেলথি বডি মাস ইন্ডেক্স হচ্ছে বিটুইন মানে 19 to 25 মানে 19 থেকে 25 এর মধ্যে, যেটা সবচেয়ে আমরা বলি হেলথি বডি মাস ইন্ডেক্স অ্যাজ পার হাইট তার পেশেন্টের কতটা ওয়েট হওয়া উচিত। আজকাল ইজিলি যেমন সেসেবার কেউ যদি মানে গুগলে যায় যে দেখি আমার বডি মাস ইন্ডেক্স কত, সে যদি তার হাইট আর ওয়েট ইনপুট করে ইজিলি তার দেখতে পায় যে আমার বডি মাস ইন্ডেক্স বডি মাস ক্যালকুলেটর গুলোতে রাইট ক্যালকুলেটর যেটাকে বলে ইজিলি তার দেখতে পারো। কারণ যদি বডি মাস ইন্ডেক্স যদি 25 এর উপরে হয় আপ টু 30 পর্যন্ত আমরা বলি এর পেশেন্ট ওভারওয়েট। কিন্তু প্রচুর পেশেন্ট আছে যাদের বডি মাস ইন্ডেক্স 30 এন্ড অ্যাবাভ, তাদের আমরা বলি ওবিস। আর যদি কারো যদি 40 এন্ড অ্যাবাভ চলে যায় আমরা বলি মরবিডলি ওবিস। তাদের মানে এইসব পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সটা এত বেশি থাকে, তারা হয়তো ইনসুলিন প্রডিউস করতেছে বডিতে, বাট ইনসুলিন সামহাউ তাদের বডিতে কাজ করতে পারে বিকজ অফ দ্য ওবেসিটি নাম্বার ওয়ান ফ্যাক্টর ফর দেম। মানে কারো যদি কেউ যদি ওভারওয়েট হয় বা ওবিস হয়, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু মেইন রিজন কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার জন্য। সে ফর একটা পেশেন্ট, যেহেতু আমরা প্রি ডায়াবেটিস নিয়ে বলতেছি আজকে, একটা পেশেন্ট প্রি ডায়াবেটিস আছে, সে হয়তো 30 পাউন্ড ওয়েট গেইন করলো ওভার দ্য টাইম, কিন্তু ওই পেশেন্টের কিন্তু পেশেন্ট কিন্তু নিজেকে আরো রিস্কের দিকে ঠেলে যাচ্ছে, যে দিচ্ছে যে ফুল ডায়াবেটিস হওয়ার জন্য, বিকজ তার ওয়েট গেইন করার জন্য। কিন্তু সেম পেশেন্ট যদি তার বডি মাস ইন্ডেক্স 30 ছিল, সে যদি 6 মাস পরে যে বডি মাস ইন্ডেক্স মানে 24-25 বা 26 নিয়ে আসতে পারে, দেখবেন যে তার এওয়াসি অনেকটা ইমপ্রুভ করে উইদাউট এনি মেডিকেশন। কিন্তু নিশ্চয়ই তার লাইফ স্টাইল দিকে যেতে হবে আগে। আর আর আপনি যেটা বলতেছেন যে 45 এন্ড অ্যাবাভ, রাইট, এটা নরমাল জনসাধারণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাট কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি অথবা জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা আমরা বলি প্রেগনেন্সির সময় থাকে, কিন্তু ওভারওয়েট আমরা 35 এর উপরে রিকমেন্ড করি না, আপনার এওয়াসিটা চেক করেন আগে ভাগে, নট 45 পর্যন্ত ওয়েট করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি আগে যেটা বলেছি আজকাল এত ইজি সব চেক করা, ইভেন সার্টেন মেডিকেল অফিসে মানে আপনি এওয়াসি চেক করতে পারেন উইদিন 6 মিনিটস, দে হ্যাভ দ্যাট অপশন, এগুলো অপশন আছে এগুলো আজকাল। তো এই জন্য যে ওবেসিটি যে ফ্যাক্টরটা প্লাস ওই যে হেলথি লাইফস্টাইল যে ডেইলি অ্যাক্টিভিটিস, সেটা সিম্পলি ওয়াকিং হোক, কেউ যদি জিমে যেতে চায় তো আরো ভালো, ইভেন সিম্পলি বাইরে হাঁটা হোক বা এই যে জিমে যাওয়া হোক, প্লাস এট দ্য সেম টাইম মানে খাওয়া দাওয়া, আমি যেটা বারবার রিপিট করতেছি যে মানে একজন দেখা গেল হেলথি খাবার দাবার খাচ্ছে না, খাচ্ছে একদম মানে ফুললি মানে অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, মানে যতটুকু সম্ভব পেট ভরে খাচ্ছি ভাত, তারপর আবার হাঁটা চলা বন্ধ, তারপর বসে বসে টিভি দেখতেছি, বাট ও খাওয়ার পর শুয়ে পড়লাম, ঠিক না? এইসব জিনিস আমি আমি দেখেছি, তো মানে আমাদের কমিউনিটি বেশ কমন, বিশেষ করে দুপুরে খাবার পর একটু মানে একটু ঘুমানো বা কিছু, রাইট, বাট আমরা স্ট্রংলি রিকমেন্ড করি অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা খাওয়ার পরে মানে কেউ যেন অ্যাটলিস্ট মানে বসা শোয়ার মধ্যে যাতে না থাকে, একটু মুভমেন্ট করলে তাহলে স্টমাকটা এমটি হলো, তাহলে খাবার অতটা মানে বডিতে স্টিক করে না তখন আর। এইসব ক্ষেত্রে আমি আপনি যেটা বলতেছিলেন যে তাদের কি করণীয়, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যে না, আপনারা বারবার আমি একই জিনিস রিপিট করতেছি যে লাইফস্টাইল মানে তাদের উচিত যেন অ্যাটলিস্ট যাদের প্রি ডায়াবেটিস পেশেন্ট টুয়াইস এ ইয়ার ডাক্তারের কাছে যাবে এবং সেটা চেক করবে জাস্ট টু মেক শিওর তারা যেন এটা মানে মেনটেন করতে পারে। আর হেলথি বডি ওয়েট কিন্তু ইভেন বাঙালি কমিউনিটিতে আমি যেটা দেখেছি মানে জাস্ট ইন জেনারেল আপনি একজন পেশেন্টের দিয়ে একজন লোক যে তাকায় বলতে পারবেন যে ওদের এই লোকটা কিন্তু ওভারওয়েট,
এই লোকটা ওবিস বা এই লোকটা মরবিড ইজিলি মানে আপনার ওই ক্যালকুলেটর দরকার নাই আর স্কেল ওঠারও দরকার নেই। হাইট দেখলে ইজিলি মানে বলা যায় এই পেশেন্ট হচ্ছে ওভারওয়েট। তাদের উচিত যেন না তারা যাতে ওয়েট লস করতে পারে এবং খাবার দাবার বিশেষ করে যেমন আমাদের আমেরিকান যদি ডায়েট কিছু দেখা যায় বা যারা হেলথি লাইফস্টাইল মেনটেন করে যেমন আমি আমাদের পেশেন্টের ম্যাক্সিমাম সময় বলি যে পোর্শন আপনি আগে খাইতেন সে আমি 1 প্লেট ভাত খাইতাম না ভাত এখন হাফ প্লেট করে বাকি হাফ প্লেট একটু গ্রিন জিনিসের দিকে মানে নজর দেন যেমন সালাদ ম্যাটেরিয়ালস বলেন বা ভেজিটেবলস বলেন দেখা গেল ওই পেশেন্টের আফটার 3 মান্থস তার কার্বোহাইড্রেট কনজাম্পশন অলমোস্ট হাফে কমে যাচ্ছে কিন্তু ওই যে গ্রিন জিনিস যে কনজিউম করতেছে ওটা কিন্তু বডি ততটা লাগে না কিন্তু মানে হ্যাঁ তার পেট হয়তো ভরে যাবে বাট কিন্তু পেশেন্টের আমি এই যে কারণ তারা বলে যে আমি এই জিনিসটা পছন্দ করি কারণ এই অনেক সময় এই জিনিসটা ডিফিকাল্ট হয়ে যায় যে আপনার মেডিকেল অফিসে হ্যাঁ ইন জেনারেল আপনি কিছু মানে রিকমেন্ডেশন করতে পারবেন যে না এটা মিষ্টি খায় না ভাত খায় না এটা কম খান বা কিছু বাট কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা ওই যে ডায়েটিশিয়ান বলেন নিউট্রিশনিস্ট বলেন বা ডায়াবেটিক এডুকেটর এরা কিন্তু বেশ হেল্পফুল কিন্তু ইটস রিয়েলি হার্ড ইভেন আমি আমেরিকান পেশেন্টদেরও দেখছি মানে এটা বেশ কঠিন যে তাদের পাঠানো যে আপনি যান নিউট্রিশনের সাথে কনসাল্ট করেন লিস্ট এভরি 3 মাস করে হয়তো ফার্স্ট ভিজিট যাবে তারপর নিউট্রিশনের সাথে তাদের আর কোনো কনসালটেশন হয় না কারণ তখন নিউট্রিশন পারে যেও না তুমি ব্রেকফাস্টে তুমি এটা খাইতা তো আগে তুমি 2টা পরোটা খাইতে পরোটা এখন একটা খাও ঠিক না আগে ভাত ফুল প্লেট খাইতে হাফ প্লেট খাও রাতে হাফ ফুল প্লেট জাস্ট সিম্পলি নিজে কাউন্ট করলে পেশেন্ট নিজেই বুঝবে তো আমি তো অনেক পরিমাণে কার্বোহাইড্রেট কমিয়ে খাচ্ছি অন ডেইলি বেসিস এইসব জিনিসটা কিন্তু মানে বেশ মানে রেয়ার যে মানে লোকজন নিউট্রিশনিস্টের কাছে বা lot of patients বলবে oh I know what to do doc I know what to do but একদম ঠিক। right হ্যাঁ, আসলে আমার ব্যক্তিগতভাবে পেশেন্টদের সাথে কথা বলে এবং বিভিন্ন কমিউনিটিতে আমার পরিচিত অপরিচিত বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে সেটা হচ্ছে যে পেশেন্টকে মোটিভেট করা লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য। তো আপনি ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলবো যে পেশেন্টের সাথে ডিল করে আপনার এক্সপেরিয়েন্সটা কতখানি এই যে একজন ডাক্তার হিসেবে ডাক্তারের জন্য যে চ্যালেঞ্জ পেশেন্টকে মোটিভেট করা লাইফস্টাইল ম্যানেজমেন্টে এবং আমরা বারবার করে বলে যাচ্ছি যে আসলে এর গুরুত্ব কতটা। আমরা জানি যে প্রি ডায়াবেটিস থেকে খুব সহজেই ডায়াবেটিস হয়ে যেতে পারে এবং ডায়াবেটিস হওয়া মাত্রই কিন্তু পেশেন্টের রিস্ক হয়ে যাচ্ছে হাই ব্লাড প্রেশার স্ট্রোক এই ধরনের একটি ভয়ঙ্কর সিচুয়েশনের জন্য যেখান থেকে কিন্তু আমরা জানি যে সাডেন ডেথ খুব কমন একটি সিচুয়েশন। আমরা কেউই চাই না যে এতটা থ্রেটেন্ড একটি সিচুয়েশনে লাইফ লিড করতে। তো আমার কথাটা একটু হয়তো রুড়ো হয়ে গেল কিন্তু আমি আসলে পেশেন্টকে বোঝাতে চাচ্ছি যে কতটা কঠিন কতটা ভয়াবহ সিচুয়েশনটা কিন্তু আমরা কিন্তু আসলে গুরুত্ব দিই না। খুব কমন দুঃখজনক মনে হয় আমার কাছে যে পেশেন্টদের সাথে কথা বলে আমি দেখি যে বলে যে আমি সুস্থ আছি আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে এবং আমি নিয়মিত ওষুধ খাচ্ছি আমি কোনো সমস্যা নেই আমি ইনসুলিন নিচ্ছি আমি ডায়াবেটিস আমার কন্ট্রোলে আছে ব্লাড সুগার নরমাল আছে বা বর্ডার লাইনের থেকে একটু বেশি আছে তারা মনে করে যেটা নরমাল এবং পেশেন্ট কিন্তু দই মিষ্টি খেয়েই যাচ্ছে। আমার কাছে এত দুঃখজনক মনে হয় যে আমার মনে হয় কি করে বোঝানো সম্ভব যে ওনার একটু সতর্কতা ওনার জীবনটাকে কতটা ব্লেসড করতে পারে উনি নিজেই নিজের জন্য কতটা ব্লেসিংস হতে পারেন। তো এটা আমাদের বাঙালি কমিউনিটিতে সবচেয়ে কমন সিনারিও। আপনি নিশ্চয়ই ডক্টর হোসেন আপনি নিশ্চয়ই এটা এক্সপিরিয়েন্স করেন আপনার পেশেন্টদের সাথে। তো আমি আবারও বলবো আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি বিদায়ের পূর্বে আপনার কাছে বলবো যে আমরা পেশেন্টদেরকে আপনি কি করে মোটিভেট করেন এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য এবং আপনার অ্যাডভাইস গুলো এই বিষয়ে। আমি ইউজুয়ালি যেটা পেশেন্টকে বলি যেমন আমি ইন শর্ট পিরিয়ড অফ টাইম তখন আমি বলি আপনি ব্রেকফাস্টে কি খান পেশেন্ট যদি বলো আমি হ্যাঁ 2টা রুটি খাই বা 3টে রুটি খাই সাথে একটু মানে চা খাই মানে মানে আমি প্রেফার করি যে পেশেন্ট যে জিনিস যে ধরনের খাবারটা পছন্দ করে বা কিছু মানে ম্যাক্সিমাম সময় আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু টেক এভরিথিং অ্যাওয়ে ফ্রম দেম দেন আপনি যে টোটালি খেতে পারবেন তখন কিন্তু পেশেন্ট অতটা মানে কমপ্লায়েন্ট হবে না এরা চাইবে না যে না মানে অনেক সময় পেশেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে আমি খাবোটা কি সেটা বলেন তবে ঠিক না বেটার ওইভাবে না গিয়ে পেশেন্টকে আমি ম্যাক্সিমাম সময় বলি যে না আপনি 50 পাউন্ড ওভারওয়েট আছেন
জাস্ট আপনি 3 মাস পর আপনাকে আমি দেখবো, আমি চাচ্ছি যে আমি এটলিস্ট মানে 10 পাউন্ড যেন ওয়েট লুজ করতে পারেন। তখনই আসলে যে কিভাবে করবো আমি? 10 পাউন্ড ওয়েট লসটা আমি 3 মাসে বলতেছেন কেমনে করবো? আমি যেমন কমন যে প্রত্যেকটা মিলে তারা যদি মানে ক্যালোরি ইনটেক যেটা যে পরিমাণ খাবারটা খাচ্ছে, ওটা যদি কমিয়ে দেয়। সে আমি ৩ টা রুটি বললাম ২ টা রুটি খাচ্ছি এখন। ঠিক না? মানে আবার যে ডেইলি আগে যেমন যে লাইফ স্টাইল যদি মেইনটেইন যেটা না করতো, যে না আপনি ডেইলি বিকালবেলা একটু মানে ০.৫ ঘন্টা ১ ঘন্টা যদি বাইরে হেঁটে আসেন, তাহলে কিছুটা দেখবেন যে সুগারটা কমে যাবে। এটা বেশ কমন পেশেন্ট বলে যে আমি ওইদিন মানে খাওয়ার পর হাঁটাচলা করতে সকালে দেখি আমার ব্লাড সুগার বেশ ভালোই ছিল। বিকজ কারণ তারা সুগার অনেক বার্ন করছে মানে ওয়াকিং এর মাধ্যমে, ঠিক না? কারণ একটা স্টেট দিতে হলে বডিতে মানে গ্লুকোজের দরকার। আপনি কেউ যদি ২০ টা স্টেপ দেয় বা সিম্পলি যদি মানে মানে বাংলাদেশে যেটা মানে স্টেয়ারে যদি হাঁটাচলাও করে, যদি উইন্টারে যে জিনিসটা কমন হয় শুনি ও বাইরে তো হাঁটা সম্ভব না, বেশ ঠান্ডা। আমি তাদের বলি যে না, আপনি সিম্পলি মানে সিঁড়িতে হাঁটাচলা করেন অ্যাপার্টমেন্টের মধ্যে। কারণ এটা হচ্ছে কি তারা কারণ বিশেষ করে উইন্টারে তো আরো ডিফিকাল্ট হয়ে যায়। সামারে এট লিস্ট লোকজন বের হয়। কিন্তু উইন্টারে তাদের জন্য আরো ডিফিকাল্ট হয়। কিন্তু এই যে অ্যাক্টিভিটি লেভেল প্লাস আবার তাদের যে খাবার-দাবার যে পরিমাণ যদি কমায় নিয়ে আসে, তাদের জন্য খুবই হেল্পফুল হয়। তখনই সম্ভব যে আমি যদি ওই টার্গেটটা দিয়ে দিই যে না, আমি ৩ মাস পর আপনাকে দেখবো। আপনার ওয়েট মানে এট লিস্ট 10-15 বার ওয়েট লস করতে হবে। আমি আপনাকে স্পেসিফিক্যালি বলবেন যে কোন জিনিসটা আপনি খাবার-দাবার হিসেবে মানে তো ব্যক্তিগত পর্যায়ে আপনি পেশেন্টকে মোটিভেট করার জন্য আপনি আসলে ক্লোজলি মনিটরিং করেন, যেটার একটি অংশ হচ্ছে ফ্রিকোয়েন্ট ভিজিট। রাইট। তো এটা খুবই আসলে একটি আমি বলবো যে খুবই স্মার্ট অ্যাপ্রোচ। আশা করি আমাদের পেশেন্টরা এবং টিভি স্ক্রিনের সামনে বসে যারা হেলদি, প্রি ডায়াবেটিক বা যাদের ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টর গুলো আছে বা সকলেই যারা শুনছেন, কারণ ৪৫ বছর বা তার বেশি বয়সে কিন্তু সকলেরই ডায়াবেটিস হওয়ার একটি ভয় থাকে। তো আমরা আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবো, ইনফরমেশন গুলো বুঝে চেষ্টা করব ফলো করবার, এবং প্রি ডায়াবেটিস এর মতো একটি কমপ্লিটলি রিভার্সেবল প্রিভেন্টেবল সিচুয়েশনকে আমরা খুব সাকসেসফুলি আসলে প্রতিরোধ করে দিতে পারবো, ডায়াবেটিস এর মতো সিচুয়েশনটি অ্যাভয়েড করে যেতে পারবো। ডক্টর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় থাকবার জন্য। আমি আপনার সাথে অতি শীঘ্রই ডায়াবেটিক লাইফস্টাইল নিয়ে একটি আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি আমাদের এই ইনফরমেশন গুলো দর্শকদেরকে অনেক উপকৃত করবে। আপনার অত্যন্ত মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। ওকে, আপনাকে ধন্যবাদ। TVN24 কে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে তাদের ইনফরমেশন গুলো কাজে লাগবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের প্রোগ্রামে আবার অ্যাটেন্ড করতে। আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ডায়াবেটিসকে না বলুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।